মেয়েটা দেখতে এমনিতেই কালো ভূতের মতো। তার উপর কত কেজি যে আটা ময়দা লাগিয়েছে তার কোনো হিসাব নেই। ও সরি, ভূত বললেও ভুল হবে, কারণ ভূতে ওকে দেখে ভয় পাবে নিশ্চয়ই। আর এই মুহূর্তে আমার বিছানার মাঝখানে বসে আছে, ভাবতেই গা ঘিন ঘিন করছে। কোথায় আমি সুন্দরী বান্ধবী আর মেয়েদের সবসময় এড়িয়ে চলেছি, তাদের চেয়েও সুন্দরী বউ পাবো বলে, আর সেই আমার ঘরে কালো কাকই জুটল। তো ঘটনাটা খুলে বলি আপনাদের। মেয়েটার আজকে বিয়ে ছিল। কালো বলে যৌতুকের টাকা চেয়েছিল আকাশ ছোঁয়া। ওর বাবা আমার মায়ের দূর সম্পর্কের কেমন জানি খালাতো ভাই। লোকটা আমার মাকে টাটকা সবজি আর মুরগি দিয়ে যেত। সেই সুবাদে মা জানতে পারেন ওনার মেয়ের বিয়ে আর যৌতুকের কথা। কিন্তু আমার মা আবার যৌতুক বিরোধী, তাই আমাকেই পাঠিয়েছিল এর প্রতিবাদ করতে। আমি এক হতভাগা, গিয়েই সোজা বরের গায়ে কষে 3টা চড় দিয়ে দিলাম। ব্যাস, বরপক্ষ রেগে গিয়ে বিয়ে না করেই চলে গেল। আর গ্রামের লোক বরের জায়গায় আমাকে বসিয়ে বিয়ে দিয়ে দিল। তো এই ছিল ঘটনা। বাসর ঘরে ঢোকার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার, তবুও বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে নিয়ম ঠেকাতে। আর ঘরে ঢুকতেই দেখি কালো কাকটা আটায় ডুবে নিজেকে সুন্দরী জাহির করতে ব্যস্ত। মেয়েটাকে বললাম, কি নাম যেন তোর? মেয়েটি আমার কথা শুনে 2 মিনিট চুপ করে আমার দিকে তাকালো। আমি আবারও ধমক দিলাম, কি রে, কথা কানে যাচ্ছে না? কাঁদো কাঁদো গলায় মেয়েটি উত্তর দিল, জি, নিরুপমা। আমি যেন বিদ্যুতের শক খেলাম। না, তার নামে নয়, তার কণ্ঠে। কালো মেয়েদের কণ্ঠ বুঝি এমনিই সুন্দর হয়? খুব সুন্দর কথাও তার, আর দারুণ গোছালো কণ্ঠে বলতে পারে। তা তো এই প্রথম জানলাম। কাক না বলে কোকিল বলা উচিত ছিল বোধহয়। সে কথাগুলো মনে রাখলাম। তারপর নিরুপমাকে বললাম, শোন, আমার সামনে এসব আটা ময়দা মেখে আসবি না। আমার সহ্য হয় না, গা জ্বালা করে। তোর ওই মোবিলের মতো চেহারা থেকে আটাগুলো খসে পড়তে পারলে যে ওরাও একটু প্রাণে বেঁচে যায়। আমাকে কি খুব বাজে দেখাচ্ছে? এই কাণ্ড জ্ঞানটুকু নেই? যা এখন এসব ধুয়ে ফেল, আমার বমি আসছে। জি, আচ্ছা। বলেই মেয়েটা ওয়াশরুমে চলে গেল। কিন্তু আমি ভাবছি, কাজটা কি ঠিক হলো? আর তারপরেই বা আমার কি করা উচিত? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়াল নেই। না জানি মেকআপবিহীন নিরুপমাকে কি জঘন্য দেখাতো। ঘুমিয়ে গিয়ে সেটা অন্তত আর দেখতে হলো না। সকালে 5টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। পায়ের কাছে কারো স্পর্শ টের পেলাম। চোখ দুটো মুছতে মুছতে পায়ের দিকে তাকিয়ে দেখি নিরুপমা আমার পা দুটো জড়িয়ে ধরে সেখানে শুয়ে আছে। মেয়েটা এত বোকা কেন? এভাবে কেউ কি এ যুগে স্বামীর পা ধরে পড়ে থাকে? এসব কথা ভাবতে ভাবতে কেমন নিরুর প্রতি আমার মায়া জন্মে গেল। সেটা শুধুই তার অসহায়তা আর সরলতার প্রতি, ভালোবাসার প্রতি না। ওর চেহারার কথা মনে হতেই সব মায়া ছিটকে পড়ল। নেমে সেই পা দুটো ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। নিরুপমাকে কিন্তু এখন আমি ভালো করে দেখিনি। আসলে আমার রুচিও নাই। যেটুকু দেখেছি ওই আটা ময়দার ভিড়ে, এর বেশি দেখতে গেলে আমার বমি আসে। বিয়ের প্রায় 6 মাসেও নিরুপমাকে ভালোবেসে উঠতে পারলাম না। মাঝে মাঝে মায়া জন্মে ওঠে, কিন্তু ভালোবাসায় রূপান্তরিত হয় না। আর সব সময় নিজের রং ঢেকে বস্তা বস্তা ময়দা মেখে আমার সামনে নিজেকে সুন্দরী প্রমাণ করতে আসে। কতবার ওকে নিষেধ করি, কিন্তু কে শোনে কার কথা? বুঝি না, আমাকে এতবার রাগিয়ে কি আনন্দ পায় মেয়েটা। আবার এমনভাবে স্বামী ভক্তি দেখায় যেন মনে হয় স্বয়ং বেহুলা ফিরে এসেছে। একদিন আমার ঘরে বসে অফিসের একটা মেল করছিলাম। মেজাজটা একটু গরম ছিল। ওই সময় মেয়েটা মুখে মেকআপ লাগিয়ে আমার জন্য চা নিয়ে এলো। দরজার দিকে তাকিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে। অন্য সময় ওর দিকে তাকায় না, কিন্তু মেকআপ করা থাকলে আমার গা জ্বলে ওঠে। ওকে দেখেই চিৎকার করে বললাম, আমি তোকে কতবার নিষেধ করব? এই আটা ময়দা দিয়ে নিজের বিদঘুটে চেহারা ঢাকার ব্যর্থ চেষ্টা করবি না। তোর মুখে ওসব মানায় না। এই এক কথা আর কতবার বলবো? আসলে আপনার সাথে
আমার কিছু কথা বলার ছিল। কথাগুলো বলার পর আর কখনো আপনার সামনে আসবো না। একবার আমার কথা। ওর কথাগুলো শেষ হবার আগেই আমি বললাম, আগে সব ধুয়ে নে, তারপর কথা বল। কথাটা বলেই আমি টেবিলে রাখা বোতলের পানিটা ওর মুখে ছিটকে ফেললাম, যাতে ওগুলো ধুয়ে যায়। কিন্তু মুহূর্তে মেয়েটা চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ল। সারা মেঝেতে ছটফট করছে আর চিৎকার করে বলছে, ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, বাঁচাও, বুকটা জোরে পুড়ে গেল গো। এ কি, নিরুপমার মুখটা তো জ্বলে গেছে। তার মানে আমি কি ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারলাম? হ্যাঁ, আমি নিজের স্ত্রীর মুখে অ্যাসিড মেরেছি। ফটোগ্রাফিতে আমার খুব শখ আছে। সুন্দর সুন্দর জিনিসের ছবি তুলে সেগুলো ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা আমার একটা নেশা। পার্সোনাল একটা ছোটোখাটো স্টুডিও আছে, আর তার জন্যই সামান্য অ্যাসিড দরকার পড়ে। বিকালে বাজার থেকে কিনে এনেই টেবিলের ওপর রেখেছিলাম। তার পাশে পানির বোতলও ছিল। রাগের মাথায় পানির বোতলটা ঠিক করতে পারিনি। নিরুপমা আজ 15 দিন ধরে হাসপাতালে ভর্তি। ওর সুস্থতার জন্য কোথায় না ছুটেছি আমি। নিরুপমাকে বাঁচাতে হবে। কেন এত কিছু করছি আমি, তার উত্তর জানা নেই আমার। মেয়েটিকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। কয়েকদিন পর নিরুর জ্ঞান ফিরল, কিন্তু তখনও অসুস্থ সে। ডাক্তার এসে বলল, মিস্টার আবির, মিস্টার নিরুপমা আপনার সাথে কথা বলতে চাই। অনেকটা অবাক হলাম যে আমি তার এত বড় ক্ষতির কারণ। তার সাথে কি এমন কথা বলবে নিরু? আসামির মতো মাথা নিচু করে নিরুর পাশে দাঁড়ালাম। ও আমাকে হাতের ইশারা দিয়ে পাশে ডাকলো। এই প্রথম নিরুকে দেখলাম, ঝলসানো মুখ। তবুও দেখছি আমার ঘরে কত জিনিসের ছবি। অথচ এই মেয়েটির জায়গা সেই ভিড়ে হয়নি। নিরু আমাকে একটা চিঠি এগিয়ে দিয়ে সেটা পড়তে বলল। আমি পড়তে লাগলাম। শুনুন, আমি খুব ভালো করেই জানি উনি আমাকে ঘৃণা করেন। ঘৃণা করাটাই স্বাভাবিক। আপনার মতো এত সুদর্শন স্মার্ট ছেলে গ্রামের এই মাধ্যমিক পাস কালো পেতনি পাশে সত্যিই বেমানান। যেই অসুন্দর চেহারার কারণে যৌতুকে দেয় যে মেয়ের বিয়ে ভেঙে যায়, সেই মেয়েকে আজ যাই হোক আপনার মতো লোকের ইট পাথরের বাসায় রাখাটা অন্যায়, কিন্তু তবুও আপনি আমার স্বামী। আমি কালো হওয়ায় বিগত 6 মাসে আপনি কখনো স্বাভাবিক অবস্থায় আমার দিকে ভুল করেও ফিরে দেখেননি। কিন্তু যখনই কয়েক পাল্লা মেকআপ করে আপনার সামনে যেতাম, তখনই আপনি দেখতেন আর বকাবকি করতেন, রাগে গালাগালি করতেন। সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল যে রাগের বশে হলেও আপনি আমার দিকে একবার তাকাতেন। তাই ইচ্ছাকৃতভাবে আমি আপনার সামনে মেকআপ করেই যেতাম। জানেন, আমার খুব ইচ্ছে হতো আমিও সুন্দর হয়ে আপনার সামনে যাব, কিন্তু পারিনি। তাই সেদিন শেষবারের মতো বলতে গিয়েছিলাম, আমি সত্যি আপনার বিরক্তি করার কারণ হলে আপনার থেকে দূরে চলে যাব। অথচ দেখুন কি ভাগ্য আমার, আপনার সামনেই, আপনার হাতেই আমার ভাগ্য লেখা হয়ে গেল। আমি খুব ভাগ্যবতী। এই দুঃসময়ে আমার স্বামী এই কয়েকটা দিন আমাকে সুস্থ করার জন্য কিভাবে পাগল প্রায় হয়ে বেড়াচ্ছে। এগুলো কি নেহাত দায় ঠেকাতে? না, আমি বিশ্বাস করি না। জানি আমাকে আপনি ভালো না বাসলেও আমার দুর্ভাগ্যকে আপনি ভালোবেসে ফেলেছেন। আর এটাও জানি যে আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে অ্যাসিড ছড়েননি। দোহাই আপনার, নিজেকে অপরাধী ভাববেন না। আমার কসম লাগে এই কথা দ্বিতীয়বার কাউকে শোনাবেন না। ভালো থাকবেন। বিদায়। নিরুপমার চিঠিটা পড়ে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। দু চোখ থেকে আমার অনবরত জল পড়ছে। ওর হাত দুটো ধরে ক্ষমা চাওয়ার জন্য তাকালাম, কিন্তু ও আমাকে ক্ষমা করেনি, চলে গেল আমাকে ছেড়ে।
আমার বুকে পাথর ফেলে দিয়ে চলে গেল দূর সীমানায়। আমিও ভালোবাসতে পারি, একবার পরখ করে দেখতে। না ছুঁয়ে আমায় ভালোবাসা নিতে হলে ছুঁয়ে দেখা লাগে না। আজ আমার ঘরে শুধু একটা মাত্র ছবি, সে শুধু নিরুপমা। ভুলিনি তাকে, সে যে ভোলার নয়, কারণ নিরুপমার সৌন্দর্য তার রূপে ছিল না, ছিল অন্য কোথাও। আজ শুধুই সেই সৌন্দর্য দেখে চলেছি। খুব বলতে ইচ্ছে করে, ভালোবাসি নিরুপমাকে, ভালোবাসি তোমার মেকআপকে, যে মেকআপ আমাকে রাগিয়ে দেবে আর তোমার দিকে তাকাতে বাধ্য করবে। বিয়ের আগে ওকে দেখিনি, শুধু শুনেছি মেয়েটা শ্যামলা দেখতে। বাঙালি মেয়েদের রূপ অন্যান্য মেয়েদের তুলনায় আলাদা। তারা সুন্দর হলেও শ্যামলা, আবার কালো হলেও শ্যামলা। আমি জানি না আমার হবু স্ত্রী এই দুটোর মধ্যে কোন পাল্লায় আছে। যাই হোক, বাসর রাতে ওকে দেখলাম। প্রতিবেশীদের যত কানাঘষা শুনেছি, মেয়েটা দেখতে ততটা খারাপ না। ওদের কাজে এরকম, কারো ভালো কিছু সহ্য করতে পারে না। তাদের কোনো কথাই কান দিলাম না। বাসরের নেবু নেবু জোনাকির আলোতে ওর মুখটা অনেক সুন্দর লাগছিল। ও খেয়াল করেছিল আমি ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি। সে একটু ভীত গলায় আমাকে জিজ্ঞাসা করলো, এইভাবে কি দেখছেন? আমাকে ছবিতে দেখেননি? আমি জানতাম না কোনো ছবির কথা, কেউ আমাকে বলেনি যে মেয়ের বাড়ি থেকে ছবি এসেছে। আমি ওকে বললাম, আমি তোমাকে না দেখে বিয়ে করেছি, তোমাকে আমার বাবা পছন্দ করেছেন। সে বলল, বাবা যদি পছন্দ না করতেন তাহলে বিয়ে করতেন না। না, করতাম না। মেয়েটা তখন আর কিছুই বলল না, চুপচাপ থেকে গেল। আমিও ওর সারা শব্দ না শুনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে লঙ্কা কাণ্ড হয়ে গেল। জীবনেও কল্পনা করিনি আমার সকালটা এরকম হবে। সোফায় বসে আছে সে। মেয়েটা গতকাল রাতের অপসরি ছিল না, বরং অপসরি নেয় কোনো ভূত ছিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠি। সে আমাকে সালাম দিল। আমি কোনো জবাব না দিয়ে মায়ের রুমে চলে গেলাম। আমাকে রাগান্বিত দেখে বললেন, কি হয়েছে বাবা? এই সাত সকালবেলায় এরকম মুখ বানিয়েছিস কেন? আমি টাচ করে দরজায় লাথি দিয়ে বললাম, তোমরা আমার জীবনটাকে নিয়ে এইভাবে খেলতে পারলে? আমি কি দোষ করেছি যে আমার এরকম একটা মেয়ে জুটলো? কেন? আমার হাই স্পিড আর হাই লোডের কথায় রুমে প্রতিধ্বনি ভাসতে লাগলো। মা কিছু বলছে না। আমি জোরে জোরে চেঁচাতে লাগলাম। মা শুধু একটাই কথা বললেন, তোর বাবা সব জানে। এটা শুনে থমকে গেলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল বাবা আমাকে ইচ্ছে করে কাদায় ফেলে দিয়েছেন। বাবা তো অন্তত আমাকে মেয়েটার ছবি দেখাতে পারতেন। আর মেয়ে দেখতে যাওয়ার সময় কি বাবা টিনের চশমা লাগিয়ে গিয়েছিল যে কালো একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে এনেছে? মেয়েটা কালো না, অনেক কালো। ছোটবেলায় আমার নজর না লাগার জন্য মা কপালে যে টিপ লাগিয়ে দিত, ওইটার মতো দেখতে, কুচকুচে কালো। ওকে নিয়ে কিভাবে থাকবো আমি? ভাবছি, কোথাও বেরোলে আবার কেউ জিজ্ঞাসা করবে না তো এই জঙ্গলিটাকে কোথা থেকে এনেছি? কেউ মজা করার জন্য বলবে না তো মেয়েটা বাড়ির বউ নাকি কাজের মেয়ে? বাবার ভুল ডিসিশনের কথা আমি ভাবছি না। আমি ভাবছি এই কালো মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করব। ও কালো হয়েছে, কয়েকদিন পর আমার সন্তানও কালো হবে, সব কালো হবে। উফ, না, এটা আমি মেনে নিতে পারবো না। যা বলার, যা শোনার সব কোর্টে। আমি ডিভোর্স চাই। মেয়েটা ততক্ষণে সব জেনে গেছে আমার রেগে যাওয়ার কারণটা কি। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ওর চেহারাটা, ধুর, আওয়াজটাও আমার কানে বিচ্ছিরি শোনাচ্ছিল। বাবা ঘরে হইচই শুনে ভেতরে এলেন। মনে হচ্ছিল বাইরে কোথাও ছিলেন। আমাকে বললেন, কি হয়েছে? এত আওয়াজ কিসের? আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সারা দুনিয়ার সামনে আমি যা তা করতে পারি, কিন্তু বাবার সামনে কিছুই করতে পারি না। মুখ ফুটে বলতেও পারছি না কথাটা। হাত মুষ্টিবদ্ধ ছিল। তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বেরিয়ে গেলাম। আমি ছাদে বসে ভাবছিলাম, কেন আমার সাথে এমনটা হলো? আমি কি দেখতে খারাপ যে আমার বউ খারাপ হবে? নাকি আমার টাকা পয়সা কম? আমার তো সবই আছে, তাহলে কেন এমন মেয়ে আমার কপালে জুটলো? মাথা ফেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না।
ছাদের রেলিংয়ের রডে শক্ত করে ধরে আছি, হয়তো রাগ চেপে রেখেছি। ইচ্ছে করছিল রডটা চ্যাপটা করে দিতে, কিন্তু হঠাৎ পেছন থেকে বাবার আওয়াজ শুনতে পেলাম। বাবা ডাকছেন। হাত নরম হয়ে গেল। রড ছেড়ে দিলাম। তাকিয়ে দেখি রড যেভাবে ছিল সেভাবেই আছে, শুধু আমার হাত লাল হয়ে গেছে আর প্রচন্ড রেগে যাওয়াতে মুখটা গরম লাগছিল। বাবার আদেশ মেনে বাবার পেছন পেছন ওনার রুমে গেলাম। মায়ের চেহারা দেখে বুঝে গেলাম উনি সব বাবাকে বলে দিয়েছেন। তার মানে এখন আর নাটক করা যাবে না, যা বলার ক্লিয়ার কাট বলবো। বাবা নরম স্বরে বললেন, সকালবেলা তোমার আচরণের কারণটা জানতে পেরেছি। কেন আমি এই মেয়ের সাথে বিয়ে দিয়েছি এটাই জানতে চাইছো তো? আমি মাথা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিলাম। বাবা বললেন, তার আগে আমাকে কয়েকটা প্রশ্ন উত্তর দাও। কেন মিমকে অ্যাকসেপ্ট করতে পারছো না? সে কি বিবাহিতা, নাকি সে কি ধর্ষিতা, নাকি দেখতে কালো? বাবার প্রশ্ন শুনে চমকে গেলাম। এমনিতেই সহজ কথার উত্তর দিতে পারি না, আর এটা তো। আমি বরাবরের মতো চুপ থেকে গেলাম, কিছুই বলতে পারলাম না। উনি বললেন, মেয়েটার গায়ের রং না দেখে যদি মনটা দেখতে তাহলে অবশ্যই তাকে ভালোবাসতে। গায়ের রং তো একদিন খসে পড়ে যাবে, কিন্তু মন না। তাই আমি যা বলছি তুমি তাই করো। মেয়েটাকে নিয়ে সুখে থাকো। আর আমি তোমার বাবা। কোনো বাবা তার ছেলের খারাপ চায় না, এটা তুমি ভালোভাবে জানো। যেদিন বাবা হবে সেদিন তুমি বিষয়টা টের পাবে। বাবার কথা শোনা ছাড়া আর কিছুই করার ছিল না। সব বুঝেছি। ভান করে রুমে চলে গেলাম। এসে দেখি সে কাঁদছে। আমার মনে ওর জন্য কোনো দয়া জন্মালো না। আর হবেই বা কেন? সে কে? কে হয় আমার? ধোকা খায়ে বিয়ে দেওয়া হয়েছে। এখন আর এসব ভেবে লাভ নেই। কয়েকটা দিনেরই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি তাকে বললাম, তুমি এই বিয়েতে খুশি? আপনার কেমন লাগছে? বুঝতে পারছো না কেমন লাগছে? বুঝি, তবে আপনি যা চাইবেন তাই হবে। তা তো হবেই, শুধু কয়েকটা দিনের ব্যাপার। এই কয়েকদিন স্বামী স্ত্রীর মতো থেকে যাই, পরে আলাদা হয়ে যাব। আলাদা বলতে? ডিভোর্স। কথাটা যেন ওর কানে তীরের মতো বিঁধল। এক কান দিয়ে ঢুকে অন্য কানে বের হলো। যতক্ষণ কথা বললাম এই এতটুকু সময় ছিল যে তার চোখে জল ছিল না। এখন আমার কথা শুনে আবার। আমি ওসব সহ্য করতে পারি না, প্রচন্ড রেগে যাই। মারামারি তো করা সম্ভব না। কোনো রকম রাগ চেপে ধরলাম। বিয়ের 2 মাস চলে গেল। আমি সোফায় ঘুমাই, আর সে বিছানায়। সকালে ওর ঘুম ভাঙার পর আমি আবার সোফায় চলে যাই। বাবার সামনে ওর সাথে ভালো ব্যবহার করেছি, অনেক যত্ন নিচ্ছি। আবার আমার রুমে আসলেই সব উল্টো হয়ে যায়, যেন বাবার কাছে ধরা না খাই। কোনো দরকার ছাড়া ওর সাথে কথা বলি না। রুমে যতক্ষণ থাকে সবসময় বই পড়ে, আর কাজ হাতে থাকলে কাজ করে। আমি অফিস থেকে যখন বাসায় ফিরি তখন সবার খাওয়া প্রায় শেষ, শুধু সে বাদে। রাত 12টা পর্যন্ত আমার জন্য কে ওয়েট করবে? ঠিক তখন সে আমার সামনে হাজির। টেবিলে সবকিছু রেখে রুমে চলে যায়। আমার খাওয়া শেষ হলে আমি রুমে আসলে সে বেরিয়ে যায়। আর চোখে তাকিয়ে দেখি সে খাচ্ছে। একটা মানুষ পেলাম যে আমার কথা ভাবে, কিন্তু মানুষটা ভুল। ওর ভাবা না ভাবা নিয়ে আমার কোনো কিছুই যায় আসে না। কোর্টের আলোকে আমাদের কমপক্ষে 6 মাস একত্রে থাকতে হবে। একত্রে থাকা মানে এক ছাদের নিচে আলাদা হয়ে থাকা। তাই আমি ওকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখে অল্প জল জমে আছে, হয়তো কোনো স্বপ্ন দেখছি। এক গ্লাস জল খেয়ে ঘুমাতে যাব, তখন দেখি বিছানায় মিম নেই। ওয়াশরুমে লাইটও বন্ধ, বেলকুনির দরজাও ভেতর থেকে লাগানো। তাহলে সে গেল কোথায়? কেবলমাত্র সোফা থেকে নামলাম, তখন দেখি বিছানার ওপাশে সে নামাজ পড়ছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেকেন্ডের জন্য মাথায় এসেছিল ও পালিয়ে গেল না তো। যাক, এখন একটু শান্তি পেলাম। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। তখন মিম কি জানি বলছিল, স্পষ্ট শোনা যাচ্ছিল না। আমি আবার উঠলাম, আস্তে আস্তে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম, যেন সে টের না পায় আমি জেগে আছি। তাহাজ্জুদের নামাজ শেষ করে মোনাজাত করছিল। হে আল্লাহ, তুমি কেন আমাকে কালো করে পৃথিবীতে পাঠিয়েছো? জন্মের পরও বাবা মার আদর পাইনি, পাড়া প্রতিবেশী খেয়ে বিয়ে করেছি, কারণ বাবার পছন্দ করা ছিল। আর যাই অমান্য করি না কেন,
বাবার কোনো কথা ফেলতে পারি না। লোকেরা আমায় নিয়ে বাবা মাকে কথা করতে দ্বিধা করেনি। ভাই বোনদেরকে জিজ্ঞেস করতো, এই কালো প্যাঁচা কি তোর বোন? ওরা লজ্জা মাথা নামিয়ে নিত। তাদের কাছে কোনো উত্তর ছিল না বলার। স্কুলের সামনের বেঞ্চে বসা আমার নিষেধ ছিল। একা পেছনের বেঞ্চে বসতে হয়, যেন আমার গায়ের রং অন্য কারো গায়ে না লাগে। আচ্ছা, এটা কি কোনো ছোঁয়াচে রোগ? না তো। তাহলে কেউ আমার সাথে মিশে না কেন, কথা বলতে চায় না কেন? এটা কি আমার দোষ ছিল যে আমি কালো? টিভিতে দেখে ক্রিম মাখলেই মানুষ সাদা হয়ে যায়, তাহলে আমি কেন সাদা হই না? আমি কি এতটাই কালো? বয়সের চেয়েও দ্বিগুণবার পাত্রপক্ষ দেখতে এসে একই কথা বলে যায়, কালা কাককে লাইটের নিচে বসালেও দেখা যাবে না আর বিয়ে করতে বসছে। কালো বলে কেউ আমাকে নিতেও চাচ্ছে না, আবার নিজের কেউ রাখতেও চাচ্ছে না। আমি কালো বলে কি আমার বেঁচে থাকাও দায় পড়বে? শেষে কিভাবে জানি আমার বিয়ে ঠিক হয়ে গেল। বড় ঘরের ছেলে, শিক্ষিত সুন্দর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো। মনে করেছিলাম হয়তো এখান থেকে আমার নতুন জীবন শুরু হবে, কিন্তু তার হলো না। ঘুটঘুটে কালো থাকার জন্য বিয়ের পরের দিনই আমার স্বামী ডিভোর্স চাই। আমার সাথে নাকি ওনাকে মানায় না। ওনার মতো আমারও 2 হাত 2 পা 2 কান 2 চোখ 1 মাথা আছে, সবই এক, তবুও নাকি মানায় না। শুধু পার্থক্য হলো উনি সুন্দর আর আমি কুৎসিত। কেন তুমি আমাকে কালো রং দিয়ে বানিয়েছো? অন্য কোনো রং দিলেই তো পারতে। হয় তুমি আমাকে বদলিয়ে দাও, নয় মৃত্যু দাও। এভাবে আমি আর বাঁচতে পারবো না। তোমার দরবারে কতবার হাত পেতেছি, কিন্তু আমায় কিছুই দাওনি। শেষবারের মতো একটা জিনিসই চাইবো, আমার স্বামী যেন সুখে থাকেন, আমার কালো ছায়া যেন ওনার উপর না পড়ে। আমিন। আমি ওর মোনাজাত শুনে 2 পায়ে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। হাঁটু গেড়ে ঠাস করে নিচে পড়লাম। সে তার পেছনে আচমকা শব্দ শুনে আটকে যায়, সঙ্গে সঙ্গে পেছনে তাকায়। আমি ওর পেছনে এভাবে পড়ে থাকবো সেটাও কল্পনাও করতে পারিনি। ওসব কিছু না ভেবে সে আমাকে তুলে বিছানায় শোয়ালো। আমার সারা শরীর কাঁপছে। আমি স্থির হয়ে শুতে পারছিলাম না, আবারও বসতেও পারছিলাম না। গায়ের লোম সব দাঁড়িয়ে গিয়েছে। এত সবের পরেও আমি ওর দিকে তাকিয়ে আছি। সে ছোটাছুটি করছে এদিকে ওদিকে, পাগলের মতো ওষুধ খুঁজছে। মনে হচ্ছে কয়েক সেকেন্ডের ভেতরে আমাকে ওষুধ না দিলে আমি মারা যাব। আর তার আপ্রাণ চেষ্টা চলছে আমাকে বাঁচানোর। আমি ওকে বললাম, আমাকে জল দাও, ভীষণ তেষ্টা পেয়েছে। সে দৌড়ে আমাকে জল দিল। আমি কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিলাম, তারপর উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সে আমাকে জিজ্ঞাসা করেছে বারবার, আমি ওখানে গেলাম কি করে। আমি নিশ্চুপ রইলাম আর ঘুমিয়ে যাওয়ার ভান ধরলাম। সে মনে করেছে আমার শরীর খারাপ, আমাকে আর বিরক্ত করা ঠিক হবে না, তাই আর ডাকেনি। কিন্তু আমি ঘুমাতে পারিনি, 2 চোখের পাতা এক করতে পারিনি। ওর প্রতিটা কথাগুলো কানে বাজছে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমি কিভাবে মেয়েটাকে এত কষ্ট দিতে পারলাম? ও তো আমার স্ত্রী। আমি কিভাবে ওর মনের কথা বুঝতে পারলাম না? এতদিন যে আমায় ভালোবেসে এসেছে, আমি কেন তার ভালোবাসা বুঝতে পারিনি? আমি কি সাদা কালোর মধ্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে একটা মানুষকে চিনতে পারলাম না? নিজেকে অনেকভাবে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু চোখের জল আটকাতে পারছিলাম না। হয়তো আজ এখনই সব জল শুকিয়ে যাবে, হয়ে যাক সব মরুভূমি, তবু ওকে আর দূরে রাখা যাবে না। যাকে 2 মাস আগে বিয়ে করেছি, তাকে যে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেছি, কাল সব ফিরিয়ে দেব। হ্যাঁ, কালই। কাল তাকে নতুন যেমন ফিরিয়ে দেব। কালো বলে আর অবহেলা করব না। এতদিন যা ছিল সব ভুলে ভরা ছিল। এখন সবকিছু শুদ্ধ করে নতুন সকালের সূচনা করব। এখন শুধু সকালের অপেক্ষায় আছি। তারপর চোখটা বন্ধ করে শুয়েছিলাম, যেন হালকা বিশ্রাম নিয়ে উঠে যাই। কিন্তু কখন যে ঘুম লাগলো টেরই পেলাম না। চোখ খুলে দেখি 11:10 বাজে। উঠে দেখি সে বিছানায় নেই। আমি ওকে খুঁজতে রুম থেকে বের হলাম। মাকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম ও কোথায়, তখন ওকে দেখতে পাই কাপড়ে বালতি নিয়ে ওয়াশরুমে ঢুকছে। ইচ্ছে করছিল তখনই ওর কাছে যেতে, কিন্তু না, এভাবে যাব না। আজকে অন্যরকম হয়ে যাব, তাক লাগিয়ে দেওয়ার মতো যাব। ঝটপট ফ্রেশ হয়ে বাইরে থেকে একগুচ্ছ গোলাপ ফুল কিনে আনলাম। কাপড় মিলতে এখন সে ছাদে থাকবে, তাই আর রুমে না গিয়ে ছাদে যেতে লাগলাম। ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবছি কিভাবে শুরু করব। ওর সামনে হঠাৎ করে এভাবে দাঁড়ালে তার কি রিয়াকশন হবে? সে চমকে যাবে তো? হ্যাঁ, ওকে চমকানোর জন্যই তো যাচ্ছি।
ভাবতে আমার মুখের কোণে হাসি ফুটলো। তখন হঠাৎই কিছু একটা নিচে পড়ার শব্দ হলো। মনে হচ্ছিল কিছু সিঁড়ি থেকে পড়ছে। আমি মাথাটা একটু তুলতেই মিমের পড়ে যাওয়া দেখতে পেলাম। আমি এক পা বাড়ানোর আগেই সে আমার পায়ের কাছে এসে পড়ল। ওর নাকে মুখে রক্ত, মাথায় অনেকটা ফেটে গেছে। আমি ওর এই অবস্থা দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলার মতন অবস্থা। হাত থেকে ফুলগুলো পড়ে গেল। বাবা মা তারা দৌড়ে আসলেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। বাবা ড্রাইভারকে কল দিয়ে বের হতে বললেন। আমি মিমকে কোলে নিয়ে গাড়িতে যাই। এই প্রথম আমি তাকে স্পর্শ করেছি। আলাদা একটা শিহরণ আমাকে ছুঁয়ে গেল, তাও ভুল সময়ে। গাড়ি যত দূরত্ব যাচ্ছিল ওর রক্তে আমি তত লাল হচ্ছি। ওকে বাহুতে বসিয়ে হাত দিয়ে চেপে রক্ত বন্ধর চেষ্টা করছি, কিন্তু পারছি না। রক্ত ওর ঝরছে, কিন্তু কষ্ট পাচ্ছি আমি। বুঝতে পারছি না এ কেমন কষ্ট। মিমের রক্তে গাড়ি যখন পুরোটা লাল হয়ে যায়, আমরা তখন হাসপাতালে পৌঁছালাম। তৎক্ষণাৎ তাকে এমার্জেন্সি রুমে তাকে নেওয়া হলো। আমি ছানামাখা রক্তে ভিজে দেওয়ালে হেলান দিয়ে বসি। ভাবতে পারছিলাম না এরকম কিছু হবে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি 5 ব্যাগ রক্ত লাগবে। বাবা ডাক্তারকে জিজ্ঞাসা করলেন রক্তের গ্রুপ কি। ডাক্তার বলল, বি পজিটিভ। আমি তখন বললাম, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি, বাবা আর আমার ছোট ভাই কেবিনে গেলাম। ডাক্তার বলল, আমি একা একা রক্ত দিতে পারবো না, তাই বাবা আর ছোট ভাইয়ের গ্রুপ একই থাকায় রক্ত দিলাম। প্রায় 4 ঘন্টার অপারেশন পর ডাক্তার বের হলো। আমরা সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেলাম। ডাক্তারের মুখ নিচু করা, কিছুই বলছে না। বাবা ডাক্তারকে বললেন। আমার বৌমা কেমন আছে? আর বৌমা কি করছে? তারপর মা জিজ্ঞাসা করলেন। আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। ডাক্তার তখন বাবার কাঁধে হাত রেখে মাথা নাড়িয়ে না সূচক ইশারা দেখালেন। আমি ইশারা দেখে দাঁড়ানো অবস্থায় পড়ে যাই। ভাই এসে আমাকে সামলালো। বাবা ডাক্তারকে বলছেন, আমার বৌমাকে একটু দেখুন ডাক্তার প্লিজ। ওর কিচ্ছু হয়নি, ওকে ভালো করে চেক করুন। বাবা নিস্তেজ হয়ে মাটিতে ঢলে পড়লেন। মা ওনাকে চেয়ারে নিয়ে বসালেন। আমি নির্বাক হয়ে যাই। ডাক্তারের কথা আমার বিশ্বাস হচ্ছিল না, তাই আমি ওটির ভেতরে ঢুকে যাই। ওর থ্যাতলানো মাথায় সেলাই, নাকে ব্যান্ডেজ দেখে আমি আটকে যাই। পা যেন আমার চলতেই চাইছিল না, তবু একটু একটু করে এগোলাম। আমি কোনোদিন ওকে ওর নাম ধরে ডাকিনি, আজ ডাকছি। মিম, ও মিম। সে কোনো রেসপন্স করছে না। আমি একটা ঢোক গিলে ওর হাত ধরি। হাত ধরে বলতে থাকি আর ডাকতে থাকি, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। আমার চোখ জলে ভরে যায়। কিছুই দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছে চোখের জলে ডুবে গেছি। শেষে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফিরে, আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করি। জ্ঞান ফিরতেই আমি মিমকে খুঁজতে থাকি, আর নার্স বাবাকে খুঁজছে, যেন সে বলতে পারে আমার জ্ঞান ফিরেছে। নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল, তবু ওকে খুঁজতে বের হয়েছি। কয়েকটা নার্স আমাকে প্রায় অচেতন অবস্থায় ধরে রাখে। একটা মেডিসিন আর কয়েকটা ইঞ্জেকশন দিয়ে দিল। কয়েক মিনিট দুর্বল ছিলাম, তারপর শরীর আস্তে আস্তে একটু এনার্জি পেলাম। মিমের লাশ নিয়ে সবাই বাসায় ফিরছিল। চারিদিকে কান্নার আওয়াজ। হয়তো কেউ হারানোর ব্যথায় কাঁদছে, নয়তো সে আর বেঁচে নেই তাই কাঁদছে। কিন্তু আমি কাঁদছি কষ্টে, নিজের কষ্টে কাঁদছি। তাকে আমি যতটা কষ্ট দিয়েছি, সব যেন উল্টো ঘুরে আমার বুকে বিঁধছে। নিজেই নিজেকে আজ মেরে ফেললাম। কফিনে করে ওকে কবরে নিয়ে যাচ্ছি। কয়েক মাস আগে আমি তাকে বিয়ে করে গাড়ি করে আমার বাসায় এনেছিলাম, আর আজকে সারাটা রাস্তা আমার চোখের জলে ভিজে যাচ্ছিল, সাথে সাথে আবার শুকিয়েও যাচ্ছে, কিন্তু চোখ থেকে জল ঝরা বন্ধ হচ্ছে না। এ কেমন শান্তি ভোগ করছি আন্দাজ নেই। 3.5 ফুট মাটির নিচে যখন ওকে রাখা হলো, আমার কান্নার বেগ বেড়ে গেল। আমার ইচ্ছে করছিল যেন ওর পাশেই যাই, কিন্তু মানুষেরা আটকে রাখলো। বড় বড় বাঁশের ওপর যখন সবাই মাটি ছিটিয়ে দিচ্ছিল, আমার কলিজা ফেটে যাচ্ছিল। ও দূরে চলে গিয়েছে, তবু মনে হচ্ছে কেউ যেন আমার পাশে থেকে ওকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো আমি সহ্য করতে পারছি না, একটুও না।
মিম যখন প্রথমবার আমার সামনে কাঁদছিল তখন বিচ্ছিরি লাগছিল শুনতে। এখন ইচ্ছে করছে ওর কান্না শুনেই সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু ভাগ্যটা সাথে নেই। শুনেছিলাম দাঁত থাকলে দাঁতের মর্ম দিতে হয়, আজ সেটার বুঝতে পারছি। ওকে দাফন করে যখন বাসায় ফিরছিলাম তখন রাস্তায় পুলিশ আটকালো। কিছু বোঝার আগেই ওরা আমাকে ওদের গাড়িতে তুলে নেয়। যেতে যেতে বুঝতে পারলাম কেউ একজন আমার উপর কেস দিয়েছে, নিজের স্ত্রীকে হত্যার কেস। সেটা শোনার আগে যদি আমার কান ফেটে যেত তাহলে দুঃখ পেতাম না। গ্লাস যেভাবে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় সেভাবে আমার ভরসা আমাকে ছেড়ে দিল। নিজের ওপর আর কোনো ভরসা, নির্ভরতা, আশা দেখতে পাচ্ছি না। এরই মধ্যে আমাকে নিজের স্ত্রীর হত্যার দায়ে আজীবন কারাদণ্ড দেওয়া হলো। আজ প্রায় 4 বছর পেরিয়ে গেল, আমি কারাগারে। পুরোনো দিনের কথাগুলো মনে করছিলাম। মনে করছি আমার মিমের কথা, যাকে এক বিন্দু ভালোবাসা দিতে না পেরেও আজ পাগলের মতো ভালোবেসে যাচ্ছি। ও চলে যাওয়ার পর আমার যখন নতুন কারাবাস শুরু হয়েছে তখন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু পিছু নামতে হলো। সে দোয়া করেছিল যেন আমি সুখে থাকি, ভালো থাকি। তাই আজও ওকে ছাড়া ভালো থাকার চেষ্টা করছি। মুখে তো বলছি ভালো আছি, কিন্তু ভেতর থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি মিথ্যে কথা বলতে বলতে। যে কালো মেয়েকে বলেছিলাম লাইটের নিচে বসলেও দেখা যাবে না, আজ সেই মেয়েকে 4 দেওয়ালের অন্ধকার রুমের মধ্যে চেহারা দেখি। চোখ বন্ধ করলে 2 চোখের আধারে তার মুখ ভাসে। সব অন্ধকার জায়গায় ওরই ছবি ফুটে ওঠে। এক রুমের মধ্যে শত ভোল্টেজের আলোকসজ্জায় কোনো এক অন্ধকার জায়গা যেমন বেমানান, ঠিক একইভাবে মিম বেঁচে থাকতে আমার জীবন ছিল। আর ওর মৃত্যুর পর পুরো রুম অন্ধকার, শুধু ওই কোনো এক জায়গা আলো। যেমন আবছা আশা দেখা যায় সেই রকম জীবন চলছে। হয়তো এরকমই চলতে থাকবে যতদিন না পর্যন্ত সে আলো দিচ্ছে বা নিজে অন্ধকারে না যাচ্ছি।